একটা একটা করে জানবো। প্রথমত জেনে নিই যে এই PQRST এইগুলোর যে নর্মাল রেঞ্জ সেগুলো কী কী, এই গ্রাফ পেপার থেকে আমরা জানতে পারি। নর্মালি যে পি ওয়েভ, এই যে পি ওয়েভটা, এই পি ওয়েভটা আমাদের গ্রাফে নর্মালি যেটা হয়ে থাকে সেটা 0.08 সেকেন্ড, অর্থাৎ এই দু ঘর ছোট স্মল স্কোয়ারের বেশি অবশ্যই যেন না হয়, এটা হচ্ছে নর্মাল পি ওয়েভ। ঠিক আছে, এরপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স অবশ্যই যেন 0.2 অর্থাৎ একটা ছোট স্মল স্কোয়ারের বেশি যেন ডিভিশনটা না হয়। এই যে পুরো কিউআরএস কমপ্লেক্সটা, এইটা যেন এই যে একটা ছোট স্মল স্কোয়ারের বেশি যেন না যায়। আর পি আর ইন্টারভেল, অর্থাৎ এই পি এবং আর এর মধ্যে যে দূরত্বটা, এই পি আর ইন্টারভেলটা অবশ্যই যেন 0.2 অর্থাৎ একটা বড় ঘরের থেকে বেশি না হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসছি এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্ট মানে হচ্ছে এই এস এবং পি এর মধ্যে যে দূরত্ব, এইটা অবশ্যই যেন 0.12 সেকেন্ড, অর্থাৎ একটা ঘরের থেকে এই একটা বড় ঘরের থেকে বা এর মধ্যে থাকতে হবে, এর থেকে যেন বেশি না হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ। এই PQRST এর নর্মাল যে ঘরগুলো হয় বা কতটা পরিমাণ কারেন্ট যাচ্ছে বা কতটা সময় ধরে সেটা যাচ্ছে, তার নর্মাল রেঞ্জ এগুলো। এবার আসছি ডায়াগনোসিস, কী দেখে আমরা এই সিরিজ দেখে কীভাবে আমরা ডায়াগনোসিস করব। প্রথমেই আসছি হার্ট রেট। নর্মালি আমাদের যে হার্ট রেটটা ডায়াগনোসিস করা হয় ইসিজি থেকে, সেটা হচ্ছে এই একটা আর ওয়েভ, অর্থাৎ এই আর ওয়েভ এবং পরবর্তী আর ওয়েভ, এই দুটো আর ওয়েভের মাঝখানে যতগুলো ছোট ঘর থাকে, ছোট স্মল স্কোয়ার থাকে, সেগুলো কাউন্ট করবো। তাহলে সেটাকে 1500 বাই ওই যতগুলো ছোট ঘর হবে সেগুলো দিয়ে ভাগ করবো, করলে যেটা হবে সেটা হচ্ছে হার্ট রেট। ঠিক আছে, আর একটা রাফ ক্যালকুলেশন যেটা হয় যে 300 ডিভাইডেড বাই যতগুলো বড় ঘর পাওয়া যায়, অর্থাৎ 5টা ছোট ঘর মিলে একটা বড় ঘর হয়, এই দুটো আর ওয়েভের মধ্যে যতগুলো বড় ঘর থাকে সেইগুলো দিয়ে ভাগ করলে 300-কে, তাহলে আমরা হার্ট রেট পাবো। ঠিক আছে, এটা গেল হার্ট রেট। এবার হচ্ছে রিদম। রিদম মানে ছন্দ, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের এরকম করে একটা করে কমপ্লেক্স আসবে, মানে পি আসবে, তারপরে কিউআরএস কমপ্লেক্স আসবে, তারপরে টি আসবে, তারপরে ইউ আসবে, এরকম করে চলতে থাকে। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলছি নর্মাল হার্ট রেট বা নর্মাল হার্ট রিদম, বা সেটা হচ্ছে সাইনাস রিদম বলছি, সেটাকে সাইনাস রিদম বলা হয় যদি সেটা ঠিকঠাক থাকে। মানে এই আর ওয়েভের মধ্যে যদি ডিস্টেন্স এবং পিপি ওয়েভ, মানে একটা পি ওয়েভ তার পরবর্তী পি ওয়েভের মধ্যে ডিস্টেন্স, এবং কিউআরএস কমপ্লেক্স এবং পরবর্তী কিউআরএস কমপ্লেক্সের মধ্যে যদি ডিস্টেন্স এক থাকে প্রত্যেকটা কমপ্লেক্সে, তাহলে সেটাকে আমরা বলছি সাইনাস রিদম। এরপর আসি সাইনাস। এরপরে আসছি অ্যাট্রিয়াল রিদম। অ্যাট্রিয়াল রিদম বলতে এই প্রথম পি ওয়েভ এবং তার পরবর্তী পি ওয়েভের মধ্যে যে দূরত্ব, সেটাকে বলছি আমরা অ্যাট্রিয়াল রিদম। এরপর আসি ভেন্ট্রিকুলার রিদম। ভেন্ট্রিকুলার রিদম মানে একটা কিউআরএস কমপ্লেক্স এবং পরবর্তী কিউআরএস কমপ্লেক্সের মধ্যে যে রিদমটা হচ্ছে, সেটাকে আমরা বলছি ভেন্ট্রিকুলার রিদম। এরপরে আসছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া কাকে বলবো? সাইনাস মানে হচ্ছে নর্মাল, এমনিতে হার্টে কোনো প্রবলেম নেই, কিন্তু ট্যাকিকার্ডিয়া অর্থাৎ হার্ট রেট যখন আমাদের 100 বেশি হচ্ছে। নর্মাল হার্ট রেট আমাদের 60 থেকে 100 বিট পার মিনিট হয়। যদি 100 বিট পার মিনিটের বেশি যদি হার্ট রেটটা হয়, কিন্তু ইসিজিতে কোনো অ্যাবনর্মালিটি নেই, সেটাকে আমরা বলছি সাইনাস ট্যাকিকার্ডিয়া। আর সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কাকে বলবো না, নর্মালি হার্ট রেট যখন আমাদের 60 বিট পার মিনিটের কম হবে, তখন আমরা সেটাকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলবো। কিন্তু তাতে PQRST এই যে কমপ্লেক্সগুলো আছে বা ইসিজি আছে, সেখানে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। এরপরে এটা আসছে প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, অর্থাৎ এই যে আর ইন্টারভ্যাল, এই আর ইন্টারভ্যাল কোনো সময় পজ হয়ে যায়, অর্থাৎ পি ওয়েভটা থাকে, তারপরে যে কিউআরএস কমপ্লেক্স নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এরপর হচ্ছে paroxysmal atrial ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ যখন হার্ট রেট 150 থেকে 200 উপরে চলে যাবে পার মিনিটে, তখন এবং পি ওয়েভ সেখানে অ্যাবসেন্ট থাকবে, পি ওয়েভ থাকবে না, শুধু কিউআরএস কমপ্লেক্স এবং টি ওয়েভ থাকবে, তখন সেটাকে আমরা বলছি paroxysmal atrial ট্যাকিকার্ডিয়া। এরপরে আসছি
অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটারটা কি না, এই যে পি ওয়েভটা সেটা অনেকটা দেখতে এরকম দাঁতের মতো হবে, অনেকটা দাঁতের মতো হবে, তখন এটাকে আমরা বলছি অ্যাট্রিয়াল ফ্লাটার। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরপরে যেটা দেখা যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে হার্ট রেট 150 থেকে 220 মধ্যে হবে এবং এই পি ওয়েভ অনেক সময় থাকবে আবার অনেক সময় নাও থাকতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, এরপরে যেটা আসছে ব্লক। এই যে আমাদের এসএ নোড থেকে এবি নোড থেকে বান্ডেল হিস এবং ফাইবারসের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হয়, এর মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে তখন সেটাকে আমরা ব্লক বলছি বা হার্ট ব্লক বলছি। সেই ব্লকটা আমরা কীভাবে জানতে পারবো না, প্রথম যেটা আসছে সাইনোঅ্যাট্রিয়াল ব্লক বা এসএ নোড যে ব্লকটা হয়, হ্যাঁ, এটা নর্মালি যেটা দেখা যায় এই আর এর কমপ্লেক্স অনেক সময় অনেক দেরি করে আসে, মানে ধরো একটা এরকম কমপ্লেক্স হলো আর কমপ্লেক্স, তারপরে যে কমপ্লেক্সটা সেটা অনেকটা দূরে এসে আসলো কি আসলোই না, ঠিক আছে, এরকম যখন দেখা যাবে সেটাকে আমরা বলছি সাইনোঅ্যাট্রিয়াল ব্লক বা এসএ ব্লক। এরপরে আসি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, ফার্স্ট ডিগ্রি অ্যান্টিরিওভেন্ট্রিকুলার ব্লক। এই ক্ষেত্রে এই যে পি আর অর্থাৎ এই যে দূরত্ব পি ওয়েভ এবং আর ওয়েভের মধ্যে যে দূরত্বটা এইটা ক্রমশ বাড়বে, অর্থাৎ এর ডিস্টেন্সটা নর্মাল যা থাকে তার থেকে বেশি হবে, অর্থাৎ 0.2 সেকেন্ড, মানে একটা বড় ঘরের থেকে অবশ্যই বেশি হবে, তখন সেটাকে আমরা বলছি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। এরপরে আসছি সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। সেকেন্ড ডিগ্রি এবি ব্লক আবার দু রকমের হয়, টাইপ 1 এবং টাইপ 2। এক্ষেত্রে এই যে পি আর এর যে ডিস্টেন্সটা সেটা আরও বেশি হবে, অর্থাৎ এক ঘরের থেকে আরও বেশি অনেকটা হবে, এবং অনেক সময় এই কিউআরএস কমপ্লেক্সটা হয়তো আসবে না, শুধু পিওএফ চলে আসলো, তারপরে আবার কিউআরএস নেই, তারপরে আবার একটা পিওএফ চলে আসলো, তারপরে হয়তো আবার একটা কিউআরএস কমপ্লেক্স দিল, যখন এরকম হতে থাকবে মানে অনেকটা হয়তো এরকম গেল, তারপরে আবার কিউআরএস এরকম করলো, তারপরে হয়তো এতটা চলে গেল, আবার একটা বড় এরকম করে বলো, সেইগুলোকে আমরা বলবো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর থার্ড ডিগ্রি হার্ট ব্লকটা কি? থার্ড ডিগ্রি হার্ট ব্লক হচ্ছে যখন এই কিউআরএস এর কমপ্লেক্স এবং পি ওয়েভের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, মানে প্রত্যেকবারে এই পি ওয়েভের পরেই যে কিউআরএস কমপ্লেক্সটা আসে নর্মালি, সেটা তখন হবে না। হয়তো পি ওয়েভটা একবার দিল, তারপরে কিউআরএস কমপ্লেক্স দিলই না, তারপরে আবার পি ওয়েভ দিল, আবার পি ওয়েভ, এবং 3-4টে হয়তো পি ওয়েভ দিয়ে গেল, তারপরে হয়তো একটা কিউআরএস কমপ্লেক্স আসলো, হ্যাঁ, কিংবা তারপরে আবার একটা কিউআরএস কমপ্লেক্স চলে আসলো, কিন্তু পি ওয়েভ হলো না। এরকম যখন করতে থাকবে তখন সেটাকে আমরা বলবো থার্ড ডিগ্রি হার্ট ব্লক। আরও অনেকগুলো হার্ট ব্লক আছে, যেরকম রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, হ্যাঁ, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, সেগুলো নোটে দেওয়া আছে, দেখে নিন। আর হচ্ছে এবার হচ্ছে যেটা নর্মালি আমাদের দেখতে হয় আইসিইউতে বা ওটিতে হয়, যখন পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, অর্থাৎ যখন সিপিআর করা হয়, তখন যেটা দেখতে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কি না, শুধু তখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় না, শুধু ভেন্ট্রিকেলটা চলতে থাকে এবং সেটা খুব জোরে জোরে পাম্প করতে থাকে, এবং সেই হার্ট রেটটা তখন হয় প্রায় 200 বা 220 বেশি হয়, তখন আমরা সেটাকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলি। সেক্ষেত্রে এরকম কখনোই কিউআরএসটি কমপ্লেক্সটা আসে না, সেটা অনেকটা দেখতে এরকম হয়, মানে এরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে, সেক্ষেত্রে পিওএফ তো দেখাই যাবে না, এবং কিউআরএস কমপ্লেক্সও নর্মাল যে ফর্মটা হয় সেরকম থাকবে না, এরকম টাইপের অনেকটা আসতে পারে, বা এটা হয়তো অনেকটা নিচে এরকম অঞ্চল আসবে, এরকম আসবে, তাহলে এগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কি না, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যখন হচ্ছে সেটা কোনো রিদম না, সেটা যখন হার্ট কাঁপতে থাকে, অর্থাৎ ঠিক কার্ডিয়াক অ্যারেস্টের পরে যখন হার্ট ফিরে আসে কারণ, তখন আমাদের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়। সেক্ষেত্রে হার্ট রেট 150 থেকে 200-র মধ্যে থাকবে, এবং ইসিজি কখনো এরকম পিওএফ বা কিউআরএসটি এরকম কমপ্লেক্স পাওয়া যাবে না, তখনও এই ধরনের এটা হবে, কিন্তু আরও তাড়াতাড়ি হবে, আরও খুব কমপ্লেক্সগুলো আরও তাড়াতাড়ি আসলে এরকম অনেকটা ঢেউ খেলানোর মতো হতে থাকে, সেটাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলছি বা ভিএফ বলছি। এরপরে যেটা আসছে এক্সিস, হার্টের এক্সিস, নর্মাল হার্টের এক্সিস কত না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, অর্থাৎ হার্ট আমাদের চেস্টের সাধারণত এরকম পজিশনটা হয়ে থাকে, এই যে ছবিটা এরকম পজিশনে চেস্টের মধ্যে হার্টটা থাকে, মানে এইদিকেই লেফট সাইডে হার্টটা বেশি থাকে, সেইটাই হচ্ছে নর্মাল হার্টের এক্সিস। এটা যদি আমরা 0 ডিগ্রি ধরি আর এটা যদি 90 ডিগ্রি ধরি, তাহলে হয়তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হার্টটা অবস্থান করে, এটাই হচ্ছে হার্টের এক্সিস।
কোনো সময় যদি হার্ট একটু বড় হয়ে যায় তাহলে রাইট সাইডের দিকে হার্ট একটু বেশি চলে আসে, তখন আমরা বলি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। বা কোনো সময় যদি লেফট ভেন্ট্রিকেল অর্থাৎ হার্টের লেফট ভেন্ট্রিকেলটা যদি হাইপারট্রফি হয়ে যায় বা ফুলে ওঠে, সেক্ষেত্রে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন অর্থাৎ হার্ট বাঁ দিকে বেশি সরে যায়, তখন সেটাকে আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলি। এরপরে আসছি হাইপারট্রফি, যেটা বলছিলাম হার্ট যদি কোনো সময় যে কোনো মাসেল যদি বেড়ে যায় বা কোনো অর্গান যদি বড় হয়ে যায়, সেটাকে আমরা হাইপারট্রফি বলি। তাই হার্ট বেড়ে গেলে সেটাকে বলা হয় কার্ডিয়াক হাইপারট্রফি। এগুলো ইসিজি থেকে আমাদের জানা যেতে পারে নর্মালি। আর যেটা জানা হয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অর্থাৎ আমাদের রক্তে যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম আছে তার কমে গেলে এবং বেড়ে গেলে সেটা আমরা ইসিজি থেকে জানতে পারি। নর্মালি হাইপোক্যালিমিয়া অর্থাৎ পটাশিয়াম যদি 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের নিচে চলে যায়, তখন সেটাকে আমরা হাইপোক্যালিমিয়া বলি। সেটা আমরা এই ইসিজি থেকে দেখলে অনেক সময় বোঝা যায়। হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে নর্মালি আমাদের এই টিওএফটা লক্ষ্য করা যায়, এবং এই যে টিওএফ সেটা অনেকটা ছোট টিওএফ হয়, মানে টিওএফটা বড় হয় না, এটা ছোট হয়, ঠিক আছে। আর এই কিউআরএস কমপ্লেক্সটা অনেক ন্যারো হয়, অতটা চওড়া হবে না, ন্যারো হয়, ঠিক আছে। আর আরওএফটা একটু ছোট হবে, সেটা হচ্ছে হাইপোক্যালিমিয়া। আর হাইপারক্যালিমিয়া যেক্ষেত্রে আমাদের পটাশিয়াম লেভেল 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হয়, সেক্ষেত্রে হাইপারক্যালিমিয়া হয়। সেক্ষেত্রে আমাদের এই টল টিউএফ দেখা যায়, অর্থাৎ কিউএফটা অনেক লম্বা হয় এবং ইউএফ থাকে না। আর কিউআরএস যে কমপ্লেক্স সেটা অনেকটা চওড়া হবে এবং আরওএফটা একটু বেশি হবে। ঠিক সেরকম ক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং হাইপার ক্যালসিমিয়া অর্থাৎ ক্যালসিয়াম কম বেশি হলেও আমাদের এই ইসিজি থেকে জানা যায়। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট আসছে, যেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে অর্থাৎ হার্টের মাসেল যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা সেখানে ইনফেকশনের মাধ্যমে হতে পারে, অথবা ব্লাড সার্কুলেশন ঠিকমতো না পৌঁছানোর জন্য হতে পারে। সেগুলো আমরা হার্টের এই কন্ট্রাক্টিভিটি অর্থাৎ ইসিজি থেকে আমরা জানতে পারি। নর্মালি অ্যাস্ট্রিওসেপ্টার অর্থাৎ হার্টের যে মাঝখানে অর্থাৎ দুটো অলিন্দ এবং দুটো নিলয়ের যে মাঝখানের দেওয়াল, সেইখানে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়ে থাকে মাসেলে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না কিউএ এই লিড 1 এভিএল, লিড 1 এভিএল এবং লিড হচ্ছে V1 থেকে V3 এর মধ্যে অ্যাবনর্মাল কিউএফ দেখা যায়, হ্যাঁ। এবং এসটি সেগমেন্টেরও চেঞ্জ দেখবো, লিড 2, লিড 3 এবং এভিএফে। আর যদি অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়ালে অর্থাৎ হার্টের সাইডের ওয়ালে, হ্যাঁ, মানে এই সাইডের ওয়ালে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়ে যায়, তাহলে সেটা আমরা কিউএফে অ্যাবনর্মালিটি দেখবো কোথায় না লিড 1 এভিএল এবং V5 থেকে V6-এ। এছাড়া যদি হার্টের নিচের ওয়ালে মানে নিচের মাসেলগুলোতে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়ে থাকে বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে থাকে, সেটা আমরা কিউএফের অ্যাবনর্মালিটি দেখবো কোথায় না লিড 2, 3 এবং এভিএফে। আর পোস্টিরিয়র ওয়াল অর্থাৎ পিছনের দিকে হার্টের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা আমরা দেখতে পাই V1 এবং V2-এ আরওএফের অ্যাবনর্মালিটি দেখা যায়। এবার আসছি নর্মাল ইসিজি করার আগে প্রিপারেশন অফ পেশেন্টকে আমরা কী করে প্রিপারেশন করবো না, সেরকম কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না। মেনলি যেটা করা হয় তার চেস্টের যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করা প্রয়োজন, না হলে ইসিজি লিক লাগাতে প্রবলেম হয়। এবং পেশেন্টকে এক্সপ্লেন করতে হয় পুরো প্রসিডিওরটা এবং তাকে অ্যাসিওর করতে হবে যে কোনো পেন হবে না বা কোনো সেরকম ক্ষতি হবে না তাতে এই টেস্টটা করার জন্য। তাছাড়া পেশেন্টকে ভালো করে জেলি লাগাতে হবে, যেখানে ইলেকট্রোডগুলো লাগানো হয় সেখানে ভালো করে জেলি লাগাতে হবে। এবং পেশেন্টকে বলতে হবে তার যদি কোনো অর্নামেন্ট বা কোনো মোবাইল বা এই ধরনের যদি কিছু থাকে সেগুলো বের করে দূরে রাখা। এবং পেশেন্টকে সুপাইন পজিশনে অর্থাৎ সোজা করে ফ্ল্যাট হয়ে চুপ করে শুয়ে থাকতে বলতে হবে, যাতে কোনো নড়াচড়া না করতে পারে, হ্যাঁ। এই হলো পেশেন্ট প্রিপারেশন। এরপর হচ্ছে প্রি প্রসিডিওর কেয়ার অর্থাৎ পেশেন্ট ইসিজি করতে যাওয়ার আগে আমরা কিছু কেয়ার নিতে হয়, যেরকম ইসিজি মেশিনটাকে রেডি করতে হয় এবং তার সমস্ত কেবিল এবং অ্যাটাচমেন্টগুলো ভালো করে রেডি করে রাখতে হয় এবং তাতে ইলেকট্রোডগুলোতে ভালো করে জেলি লাগাতে হবে এবং পেশেন্টকে এবং পেশেন্ট ফ্যামিলিকে এক্সপ্লেন করতে হবে পুরো প্রসিডিওরটা সম্বন্ধে। এবং ডক্টরের যে অ্যাডভাইস আছে ইসিজি করার সেইটা চেক করতে হবে এবং পেশেন্টের আইডেন্টিফিকেশান নাম্বার এবং তার ডায়াগনোসিসগুলো লক্ষ্য করে সেই পেশেন্টকে সিলেক্ট করতে হবে। এরপরে আসি প্রসিডিওর হিসেবে
পেশেন্টকে সুপাইনে শুইয়ে দিতে হবে এবং পেশেন্টকে বলতে হবে যেন নড়াচড়া না করে, তাতে পেশেন্টের ইসিজিতে প্রবলেম আসতে পারে। হ্যাঁ, এবং চেস্ট লিডগুলো ঠিক ঠিক পজিশানে লাগাতে হবে এবং মেশিনকে অন করে ইসিজিটা নিতে হবে। এবং যতক্ষণ না ইসিজি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে দেখছে কেউ যদি ইসিজি, তাহলে তাকে দূরে থাকতে বলতে হবে যাতে পেশেন্টকে টাচ করতে না পারে। আচ্ছা, এরপরে আসি আফটার কেয়ার, অর্থাৎ ইসিজি হওয়ার পরে অবশ্যই পেশেন্টের যেখানে যেখানে জেলি বা ইলেকট্রোডগুলো লাগানো হবে সেখানে ভালো করে গজ এবং সফট পেপার দিয়ে ক্লিন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সফার পেশেন্টকে ঠিকমতো করে ট্রান্সফার করতে হবে, আবার যেখানে পজিশান ছিল সেখানে নিয়ে যেতে হবে এবং ইসিজির কেবিন এবং ইসিজি যে মেশিন তার কেয়ার নিতে হবে এবং সেগুলো ঠিক করে গুছিয়ে রাখতে হবে প্রপার প্লেসে। এরপরে আসি আমাদের যে টেকনিশিয়ানরা আছি তাদের কী কী রেসপন্সিবিলিটি আছে ইসিজি করার ক্ষেত্রে। না, নর্মালি আমাদের আইসিইউ বা ওটিতে যারা কাজ করি টেকনিশিয়ান হিসেবে তাদের অবশ্যই এই ইসিজি ইলেকট্রোডগুলো কোথায় লাগাতে হয় সেগুলো সম্বন্ধে জানতে হবে এবং সেটা যদি ঠিকমতো না লাগে তাহলে কী অ্যাবনর্মালিটি আসতে পারে সেগুলো সম্বন্ধে জানতে হবে, যাতে সে ধরতে পারে যে কোনো সময় যদি ভুলবশত কোনো লিড অন্য কোনো জায়গায় লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে কারেক্ট করতে পারি। তাছাড়া পেশেন্টের যে অ্যারিথমিয়া যদি আসে, কোনো অ্যাবনর্মালিটি আসে ইসিজিতে, হ্যাঁ, সেগুলো আমাদেরকে জানতে হবে। ভিটি, ভিএম অথবা কোনো অ্যারিথমিয়া, হ্যাঁ, বা ইরেগুলার হার্ট রেট যদি আসে বা কী করে হার্ট রেট ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে সেগুলো বেসিক যে ইসিজিটা আছে সেটা ট্রিট করে বা ডায়াগনোসিস করে আমাদেরকে ডক্টরকে ইনফর্ম করতে হবে এবং রিপোর্টের জন্য তাদেরকে সেই ইসিজিটাকে নিয়ে হ্যান্ড ওভার করে নিয়ে যেতে হবে এবং সেখানে পেশেন্টের নাম, এজ, সেক্স, টাইম এবং ডেট লিখতে হবে। থ্যাংক ইউ।